ওকে, ওয়েলকাম এভরিওয়ান। আজকে এই লাইভ ভিডিও ক্লাসের সেকেন্ড ক্লাস। তো বিষয়টা হচ্ছে যে আগের দিনই বলেছিলাম যে আগের দিন আমরা কম্পিটিটিভ এক্সামের যে ভোকাবুলারি সেইটা নিয়ে একটুখানি আলোচনা করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট। আজকেও কিছু শব্দ নিয়ে আলোচনা করব, যে শব্দগুলোকে নিয়ে আলোচনা করলে সেগুলো মানে প্রায়শই রিপিটেডলি আসে, মানে একদম যে ডিরেক্টলি আসবে এরকম তো নয়, যে স্পেলিং দিল বা কখনো হয়তো ক্লোজ টেস্ট, মানে যেটা তোমরা জানো যে শূন্যস্থান পূরণ করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক এইভাবে দিল হয়তো, বা এমন কিছু একটা ভাবে আসতে পারে। তো সেই জন্য শব্দগুলোর তফাৎ জেনে নেওয়া খুব দরকারি, পার্থক্যগুলো জেনে নেওয়া খুব দরকারি, যেটা আগের দিনও আমরা করছিলাম, কালকে করছিলাম, আজকেও তাই করব। আমরা একটুখানি জেনে নেব বিভিন্ন রকম শব্দের আবার কীরকমভাবে আলাদা আলাদাভাবে তারা ব্যবহার হতে পারে, বা সেগুলোর কীরকম গুরুত্ব, কীরকম ইম্পর্টেন্স রয়েছে সেটা জেনে নেব। আজকের প্রথম শব্দটা যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে, আমরা প্রথমেই নিয়ে নেব ব্লেসিং অর গুড থিং। এই ব্লেসিং বা গুড থিং আমরা প্রায়ই বলি ইটস এ গুড থিং টু ডু, অ্যান্ড ইটস এ ব্লেসিং দ্যাট আই হ্যাভ রিসিভড। দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? ব্লেসিং মানে হচ্ছে কোনো একটা কিছু আশীর্বাদ, মানে যেটা তুমি খুব একটু অনেকটাই পার্সোনাল। ব্যাপারটা পার্সোনাল মানে হচ্ছে আই হ্যাভ আ চাইল্ড হুইচ ইজ আ ব্লেসিং টু মি। তাহলে একটা চাইল্ড রয়েছে যেটা আমার কাছে একটা ব্লেসিংয়ের মতো, আশীর্বাদের মতো। তো গুড থিং মানে হচ্ছে ইটস এ গুড থিং টু হেল্প দ্য পুয়ার। এখানে কিন্তু ব্লেসিং আমি ব্যবহার করতে পারবো না। মানে গুড থিং টু হেল্প দ্য পুয়ার যখন আমি বলবো, তার মানে হচ্ছে যে একটা পুয়ারদেরকে হেল্প করা খুব ভালো একটা কাজ। সেটা ভালো কাজ, কিন্তু সেটা অনেক জেনারেল সেন্সে সেটা ব্যবহার হচ্ছে। সেকেন্ড যে সেট অফ ওয়ার্ডসে আমরা চলে যাব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ব্লেন্ড অর মিক্স। ঠিক আছে, কেমন? ব্লেন্ড অর মিক্স। এই যে ব্লেন্ড অর মিক্স, এই যে কথাটা যখন আমি বলবো, সেই ব্লেন্ড অর মিক্সের দুটোর মানেই কিন্তু হচ্ছে মিশ্রণ করা, মেশানো। তফাৎটা কোথায়? তোমরা একটা ধরে নাও, একটা উদাহরণ দিচ্ছি, যে ব্লেন্ড করা মানে হচ্ছে যে খুব ভালোভাবে একদম ভেতরে মিশে যাওয়া। মিক্স মানে কিন্তু হচ্ছে যে জাস্ট একটা ক্যাজুয়ালি জাস্ট মেশানো, একটার মধ্যে একটা যে একদম ঢুকে যাচ্ছে, ঠিক এরকম ব্যাপারটা কিন্তু নয়। যেমন ব্লেন্ড যদি আমি বলি, তাহলে আমরা বলতে পারি যে আই ব্লেন্ডেড কফি উইথ চকলেট অ্যান্ড মেড হাই লেভেল ল্যাটে ক্যাপুচিনো। তো তাহলে সেক্ষেত্রে কী হলো, কফির সঙ্গে চকলেট দুটো দেখো অনেকটা মানে আলাদা রকমের জিনিস, ঠিক আছে? দুটো আলাদা রকমের। কফি আর চকলেট, যদিও তোমরা বলবে যে এগুলো তো খাওয়া হয়, একসঙ্গে তো খাওয়া হয়, ঠিক কথা, কিন্তু অনেকটা আনলাইকলি থিং। কিন্তু আমি যদি বলি মিক্স, তাহলে মিক্স দ্য সুগার ওয়েল উইথ দ্য ওয়াটার টু মেক আ ড্রিঙ্ক। তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কী হলো, এর মানে হচ্ছে যে তুমি সুগারটাকে ওয়াটারের সঙ্গে মেশাও, যাতে করে একটা খুব ভালো একটা ড্রিঙ্ক তৈরি করা যায়। তাহলে বোঝা গেল, ব্লেন্ড মানে হচ্ছে একদম ভেতরে মিশে যাবে, জিনিসটা রন্ধ্রে রন্ধ্রে মিশে যাবে। কিন্তু মিক্স মানে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে জাস্ট অনেকটা ক্যাজুয়াল। ঠিক ব্লেন্ডের মতো অতটা ভালোভাবে যে মানে মেশানো হচ্ছে ঠিক তা নয়, একটু ক্যাজুয়াল মিক্স আপ যেন বোঝাচ্ছে এক্ষেত্রে। সেকেন্ড, তারপরে আমরা থার্ড সেটস অফ ওয়ার্ডে চলে যাব, যেটা হচ্ছে বিউটিফুল নাকি না লাভলি। বিউটিফুল আর লাভলি দুটোর মধ্যে কথা দুটো একই, দুটোর মানেই খুব সুন্দর, এটা বোঝায়। কিন্তু বিউটিফুল বা লাভলি দুটোর মধ্যে পার্থক্যটা এখানেই, যে ভাষাগতভাবে আমরা যদি লাভলিটা বলি, লাভলিটা অনেক ক্ষেত্রেই খুব ইনফর্মালি ব্যবহার করা হয়। ঠিক আছে, একটা বাচ্চাকে দেখে আমি বলতে পারি ইটস এ লাভলি চাইল্ড। ঠিক আছে, বিউটিফুল চাইল্ড সেখানে কথাটা কিন্তু অতটা সুপ্রযুক্ত না। তার কারণ হচ্ছে কি, বাচ্চা না অনেক ক্ষেত্রেই আমরা ইনফেরিয়ার বলে এটাকে ভাবি আর কি। বাচ্চা, একটা বাচ্চা, সেটার প্রোনাউন হিসেবে আমরা ইটকেও ব্যবহার করতে পারি। দিস ইজ আ ন্যাগিং চাইল্ড, দিস ইজ আ ন্যাগিং চাইল্ড, ইট ইজ ক্রাইম, এরকম বলতেই পারি।
তাহলে সেক্ষেত্রে যেটা একটু ইনফেরিয়ার, একটু যেটা মানে বাচ্চাদের গুরুত্ব কম, তো মানে মজা করে বলতে গেলে এটা বলা যায়। তো সেক্ষেত্রে সেই জন্য সেখানে আমরা একটা বাচ্চা যেহেতু একটু ইনফেরিয়ার, একটু যেহেতু লেস ফর্মাল ওয়ার্ড, তার সঙ্গে একটা বাচ্চার সঙ্গে কথা বলতে গেলে তো আপনি আগে করে কথা বলতে হয় না, তুই তুকারি করে কথা বলতে পারি, তা তাকে লাভলি বলতে পারি। একটা মহিলা যখন যাচ্ছে লাভলি লেডি, ঠিক আছে, লাভলি গার্ল, তার মানেই হচ্ছে একটু কেওড়া মার্কা কথা হয়ে গেল, মানে হচ্ছে একটুখানি যেন একটু টোন করা হলো এরকম টাইপের আর কি, রকের ভাষা হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হবে ইউ আর লুকিং বিউটিফুল গ্রেসাস লেডি, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে গ্রেসাস লেডি, তবে সেটা ফর্মাল হলো। তাহলে বিউটিফুল অনেক বেশি ফর্মাল লাভলির থেকে, এটাই পার্থক্য। অথচ দেখো এই যে সেটস অফ ওয়ার্ডসগুলো যে আমরা পড়ছি বা আমরা জানছি, এগুলো কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারি না, অনেকটা একই রকম লাগে, ঠিক আছে। এই প্রসঙ্গে আরেকটা বলি যে একটা খুব কনফিউজিং একটা ব্যাপার আছে, যে চুল, হেয়ার, অথচ স্টার, স্টার থেকে কি প্লুরাল হতে পারে? স্টার থেকে প্লুরাল হতে পারে, কিন্তু স্টার থেকে স্টার্স এটা আসতে পারে, হেয়ার থেকে হেয়ার্স আসতে পারে না। কেন? ওয়াই? কজ কি কারণটা কি, কেন আসতে পারে না? হেয়ার বললাম, হেয়ার থেকে হেয়ার্স হবে না, কিন্তু স্টার থেকে স্টার্স হবে। তো ব্যাপারটা হচ্ছে এই কিছু কিছু জায়গা থাকে ইংরেজি ভাষায় যেগুলো কিন্তু ভীষণ রকমই একটু অন্য রকমের, মানে আমরা যেমন ভাবছি ঠিক সেভাবে হয়তো হচ্ছে না। সেই জন্য এক্ষেত্রে আমরা যখন বললাম যে স্টারকে গোনা যায়, কাউন্টেবল ধরবো, ইয়েস কাউন্টেবল, এটা অদ্ভুত ব্যাপার, কারণ কাউন্টেবল নাউনেরই শুধুমাত্র সিঙ্গুলার আর প্লুরাল হয়, স্টার থেকে স্টার্স। কিন্তু আমি যখন বলবো যে হেয়ার থেকে কিন্তু হেয়ার্স হবে না, হেয়ারটা শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার বিকজ ইট ইজ আনকাউন্টেবল। স্টারটাও আনকাউন্টেবল হওয়া উচিত ছিল সেক্ষেত্রে, তা কিন্তু নয়, স্টারটা কাউন্টেবল। তো যাই হোক, আমরা পরবর্তী সেটস অফ ওয়ার্ডে চলে যাচ্ছি, সেট অফ ওয়ার্ডসে। যেমন ধরো বেসিক না ফান্ডামেন্টাল, এই দুটোর মধ্যে কী তফাৎ রয়েছে? বেসিক বা ফান্ডামেন্টাল এই দুটো কথা যদি বলি, দুটোর মধ্যে আমাদের যেটা হচ্ছে যে বেসিক হচ্ছে একদম খুব মিনিমাম জিনিস যেটা আমাদের দরকার। আমরা দেখো জীবনের যত কিছু আমরা ব্যবহার করি, খুব দরকারি যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা বলি যে কি, যেটা বলি সেটা হচ্ছে যে তোমার আই হ্যাভ সাম বেসিক নিডস ইন মাই লাইফ হুইচ আর টুথব্রাশ, সোপ, ফুড স্টাফ, এই তিনটে খুব বেসিক নিড। নেসেসারি যদি বলি, নেসেসারি মানে প্রয়োজনীয়, তাহলে তোমরা বলতে পারো যে নেসেসারি মানে প্রয়োজনীয়। আমি অ্যাকচুয়ালি বেসিক আর ফান্ডামেন্টালের মধ্যে তফাৎটা বললাম, তো এক্ষেত্রেই নেসেসারি কথাটাও চলে এলো। নেসেসারি অর্থে ওই বেসিক কথাটাকে আমরা ব্যবহার করি। তো ফান্ডামেন্টাল যদি বলি, যেমন আমরা কনস্টিটিউশনের ক্ষেত্রে এই কথাটা ইউজ করি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, একদম যে ফান্ডামেন্টাল যে রাইটসগুলো রয়েছে, যে রাইটসগুলো আমাদের থাকে আর কি, ঠিক আছে। মিঠু জিজ্ঞাসা করেছো সুগারের সাথে কি হয়, থ্যাঙ্কস ফর দ্য এনকোয়ারি করলেও ভাল লাগে। তো সুগার কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে, সুগার ইজ আনকাউন্টেবল, সুগার কিন্তু আনকাউন্টেবল, সেই জন্য সুগার অলওয়েজ সিঙ্গুলার নাম্বার, যা কিছুই আনকাউন্টেবল তাই সিঙ্গুলার নাম্বার। কথা প্রসঙ্গে বলি, আমি ফিরে যাচ্ছি আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, তার আগে এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে নিই, যেটা হচ্ছে যে সুগার আনকাউন্টেবল। এবং শুধু সুগার কেন, আমাদের যে 5 রকমের নাউন আছে, কমন, অ্যাবস্ট্রাক্ট, মেটেরিয়াল, প্রপার, কালেকটিভ, এর মধ্যে কেবলমাত্র কমন আর কালেকটিভ নাউনটাই হচ্ছে কাউন্টেবল, অর্থাৎ ম্যান থেকে মেন, বয় থেকে বয়েজ, আবার ওদিকে হচ্ছে টিম থেকে টিমস, গ্রুপ থেকে গ্রুপস। এ বাদ দিয়ে মেটেরিয়াল নাউন, সুগার যেহেতু কিনা একটা মেটেরিয়াল নাউন, যেটা হচ্ছে মূল উপাদান, সেটাকে তো নাউন বলি, সেটা কিন্তু আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন সবসময় শুধুই সিঙ্গুলার নাম্বার, বারবার বলছি, সেটা কখনোই প্লুরাল হবে না। কেমন? অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও যেমন আমরা পাই হচ্ছে গিয়ে তোমার ধরে নাও জেলাসি, হেট্রেড, যেগুলো ফিলিংসের নাম। তবে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আবার কিছু এক্সেপশন রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। যেমন হচ্ছে ইনস্ট্যান্স, উদাহরণ, সেটা কিন্তু ইনস্ট্যান্সেস হয়ে যায়। ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স হয়ে যায়, সেটার কিন্তু প্লুরাল হয়। সেগুলো মানুষের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোর ক্ষেত্রে এই কাউন্টেবিলিটি আর আনকাউন্টেবিলিটির কথাটা পুরোটা খাটে না। তো যাই হোক না কেন, আমি বলছিলাম যেটা মেটেরিয়াল নাউন, প্রপার নাউন
আর এদিকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটেই কিন্তু আনকাউন্টেবল। তো সুগার যেহেতু আনকাউন্টেবল, তাই মিঠু ওটা হচ্ছে তোমার আনকাউন্টেবল না, তাই জন্য সেটা সিঙ্গুলারেই থাকবে, শুধু সুগার্স হবে না। যাই হোক, আমরা বেসিক ফান্ডামেন্টালের কথায় ছিলাম। বেসিক নেসেসারি, বেসিক মিনস নেসেসারি, আর ফান্ডামেন্টাল রাইটের কথা যেটা বলছিলাম, ঠিক আছে, ফান্ডামেন্টাল ট্রুথ আমরা আবার বলি যে একদম খুব সত্যি কথা, মানে এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের সঙ্গে যেটা জড়িত। এটা কিন্তু বেসিক আর ফান্ডামেন্টালের মধ্যে তফাৎটা আছে, বেসিকে একটা প্রয়োজনীয়তার সেন্স আসছে। ফান্ডামেন্টাল, আমি বলছি না যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের পক্ষে প্রয়োজনীয় জিনিস নয়, কিন্তু এটার ওই বাংলায় যদি বলি তাহলে বেসিক মানে প্রয়োজনীয়, একদম প্রাথমিক, তার সাথে সাথে কিন্তু প্রয়োজনীয়তার কথাটা আসছে। বেসিক নলেজ যার নেই তার আর কী আছে? যে এবিসিডি শিখবে না সে তো গ্রামার শিখতে পারবে না, সে তো সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে না। তো ওই নলেজটা হচ্ছে বেসিক নলেজ। কিন্তু ফান্ডামেন্টাল যদি বলি, ফান্ডামেন্টাল ব্যাপারটা অনেক বেশি মানে তত্ত্বভিত্তিক। আমি তত্ত্বভিত্তিক মানে ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই, যে মানে ফান্ডামেন্টাল, এই একটা ফান্ডামেন্টালিজম, একটা আলাদা একটা তত্ত্বই আছে, তার ওপর নির্ভরশীল, মানে এরকম একটা কিছুর ওপর নির্ভর, তাহলে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। দুটোর মধ্যে তফাৎ আছে। বেসিক অর্থে নেসেসারি, ফান্ডামেন্টাল কিন্তু নেসেসারি নয়। পরবর্তী সেট অফ ওয়ার্ডসে আমি চলে যাচ্ছি। পরবর্তী সেট অফ ওয়ার্ডসের মধ্যে আমি পেয়ে যাচ্ছি তোমার, আমরা যদি দেখে নিই যে অথরিটি আর এক্সপার্ট। অ্যাকচুয়ালি এই দুটো আমি বলছি যে তোমার ধরো অথরিটি আর এক্সপার্ট দুটোর মধ্যে তফাৎ কী আছে। তোমরা বলবে যে স্যার এই দুটোর মধ্যে তো খুব বেশি আমাদের কিছু কনফিউশনের জায়গা নেই, কিন্তু না, কনফিউশনের জায়গা কিন্তু আসে। যেমন হচ্ছে আই হ্যাভ দ্য এক্সপার্টিজ টু ডু দিস, নাকি না আই হ্যাভ দ্য অথরিটি টু ডু দিস। দুটোর ক্ষেত্রে কিন্তু অর্থটা আলাদা। অথরিটি মানে হচ্ছে আমার অথরিটি আছে, মানে আমার মান্যতা আছে, আমার কাছে সেই অফিসিয়াল পাওয়ারটা আছে। দ্যাট ডাজ নট মিন যে আমি, ধরে নাও একটা উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে, একটা ক্রেন খারাপ হয়ে গেছে, একটা সাইটে কাজ হচ্ছে, ক্রেন খারাপ হয়ে গেছে, আমার কাছে অথরিটি রয়েছে ওটাকে মানে ঠিক করা। দ্যাট ডাজ নট মিন দ্যাট আই হ্যাভ দ্য এক্সপার্টিজ। এক্সপার্টিজ মানে হচ্ছে কি দক্ষতা। আমাকে একটা লেবার হায়ার করতে হবে, যার এক্সপার্টিজ আছে তাকে দিয়ে কাজটা করাতে হবে। কিন্তু আমার যদি বলি যে আই হ্যাভ দ্য এক্সপার্টিজ টু রিপেয়ার দ্য ক্রেন, তার মানে হচ্ছে যে আমার দক্ষতা রয়েছে কিন্তু আমার অথরিটি নেই। মানে ওই যে বলে না যে আমার কাছে ক্ষমতা আছে কিন্তু দক্ষতা নেই, মানে দুটোর এরকম অর্থ করছি, কিন্তু আমার কাছে দক্ষতা আছে, ক্ষমতা নেই, দুটোর কিন্তু আলাদা অর্থ। তার মানে এক্সপার্টিস থাকা মানেই যে তোমার অফিসিয়াল র্যাঙ্ক ভালো তা নয়, আবার অথরিটি থাকা মানে তোমার অফিসিয়াল র্যাঙ্ক ভালো কিন্তু তোমার যে দক্ষতা, কারিগরি যে দক্ষতা রয়েছে সেটা ভালো তা কিন্তু নয়। সেই জন্যই এটা একটুখানি আলাদা করে বলে দিলাম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলি, যেমন হচ্ছে তোমার ধরো বললাম যে হাই, HIGH, হাই, এই কথাটা আমি কোনো একটা টাওয়ার যেটা লম্বালম্বি দাঁড়িয়ে আছে সেটার ক্ষেত্রে আমি ইউজ করতে পারি, তাই তো? দ্য টাওয়ার ইজ ভেরি হাই। কিন্তু যখন টাওয়ারটা ধরো পড়ে গেল, টাওয়ারটা ধরো পড়ে গেছে উপরে, এরকম একটা কোয়েশ্চেন এসছিল অ্যাকচুয়ালি, আমি সেই জন্যই কথাটা আমার মাথায় এলো। মোস্ট প্রবাবলি কোনো, আই কান্ট রিমেম্বার দ্য এক্সাম এক্স্যাক্টলি, কিন্তু কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষায় মোস্ট প্রবাবলি SSCরই কোনো একটা কিছুতে CGL-এই আসবে এরকম একটা বেশ ভালো লেভেলের কোয়েশ্চেন। টাওয়ারটা পড়ে গেছে আর কি, এরকম ছিল। এক্স্যাক্ট সেন্টেন্সটা তো বলতে পারবো না, কিন্তু মানে আমি বলছি আমার মতো করে যে দ্য আইফেল টাওয়ার ফেল ডাউন আফটার দ্য ডুমসডে, and after it fell down it measured 350 feet, ফিটই বলেছে কিন্তু, ইন ড্যাশ, হাইট হবে না লেংথ হবে, এখানে কিন্তু লেংথ লিখতে হবে। কেন লেংথ লিখতে হবে, হাইট কেন হবে না? এটা তো উঁচু, হাই, ওটা তো হাইটই হওয়ার কথা। কিন্তু ওটা যখন পড়ে গেছে মাটির, যখন মানে গ্রাউন্ডের লেভেলে রয়েছে, তখন কিন্তু ওটা লেংথে ওটাকে আমাকে মেজার করতে হবে। মেজারমেন্ট উইল বি ডান ইন লেংথ। সেই জন্য কিন্তু ওখানে ইন লেংথ বলবো, ইন হাইট বললে কিন্তু বিষয়টা ভুল হয়ে গেল। তোমাদের মনের মধ্যে তাহলে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি যে বলছেন, তাহলে আপনি কি করে বলছেন যে ফিট কথাটা কেন ব্যবহার করছেন? হ্যাঁ, ইয়েস, ফিট ব্যবহার করতে পারি, পড়ে গেছে মানেই যে সেটা কিলোমিটার হয়ে গেছে তা নয়। জিনিসটা
ওই রকম ছিল, কিন্তু যখন সেটা পড়েছে তখন সেটার এককটা ফিট থাকলেও, মানে ইউনিটটা ফিট থাকলেও, সেটার মেজারমেন্টটা হবে কিন্তু উইথ ইন অ্যাকর্ডেন্স টু লেংথ। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন ছিল হঠাৎ করে, মানে এরকম কিছু হঠাৎ এরকম কিছু উদ্ভট প্রশ্ন দিয়ে দেয়, মাথায় রাখতে হবে যে সেগুলো কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে। কেমন, আজকে বিকেলের দিকে বলে হয়তো বেশি কাউকে পাচ্ছি না, ভিডিওটা শেয়ার করা থাকছে যে গ্রুপে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমি চেষ্টা করেছি অনেকগুলো, মানে যতটা পরীক্ষা মুখাপেক্ষীভাবে করা যায় আস্তে আস্তে সেই দিকেই চেষ্টা করছি আর কি। যাই হোক, নেক্সট আমরা চলে আসছি গ্রুপ অফ যে ওয়ার্ডস, যেটা হচ্ছে অ্যাসোসিয়েট না কলিগ, এই দুটোর মধ্যে কি পার্থক্য। এখন অ্যাসোসিয়েট আর কলিগ কথা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, কলিগ মানে হচ্ছে তোমার সহকর্মী, সে তোমার সঙ্গে কাজ করবে। এটা অনেকটা, সবচেয়ে বেশি এটা অফিসিয়াল ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাথায় রাখো, সহপাঠী নয় কিন্তু, হ্যাঁ, মানে তুমি একটা কোচিং সেন্টারে পড়তে গেলে সেখানে তোমার সঙ্গে যারা মানে পড়ছে তারা কেউ তোমার কলিগ নয়, ঠিক আছে। কিন্তু এখানে আবার একটা কথা আছে, যারা পড়াতে যাচ্ছেন, যে সমস্ত টিচার, আমরা যারা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াই, আমাদের ইনস্টিটিউশনে যারা, মানে আমরা যারা টিচার্স রয়েছি, আমরা ফেলো ফ্যাকাল্টি তো বটেই, তার সাথে সাথে হচ্ছে আমরা আবার কিন্তু কলিগসও বটে একে অপরের, কারণ ওটা আমাদের পড়ানো, দ্যাট ইজ আওয়ার লাইভলিহুড অ্যাজ ওয়েল, সেটাই আমাদের অকুপেশন। তো অকুপেশনের জায়গায়, পেশার জায়গায়, শুধু অফিস মানে অফিসেই নয়, ইনস্টিটিউট বা যে কোনো জায়গায়, ঠিক আছে, ধরো কোনো লেবার যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারাও কিন্তু একে অন্যের কলিগ, এক জায়গায় কাজ করছে যখন তারা। আচ্ছা, এই প্রসঙ্গে ফ্যাকাল্টি কথাটা বললাম, এখানে একটা ছোট্ট করে একটা জিনিস বলে নিই। আমরা প্রায়ই বলি যে ফ্যাকাল্টি, হ্যাঁ, মানে বললাম হয়তো যে ইংলিশ ফ্যাকাল্টি বা ম্যাথ ফ্যাকাল্টি, কথাটা চলিত ক্ষেত্রে ঠিক ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি মেম্বার বলাটা কিন্তু বেশি যথোপযুক্ত, মানে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফ্যাকাল্টি মানে এটা একটা কালেকটিভ নাউন, যেটা হচ্ছে গ্রুপ অফ টিচার্সকে বোঝায়। তো সুতরাং সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ফ্যাকাল্টি মেম্বার বলাটা বেশি ঠিকঠাক হবে। যাই হোক, আমরা ফিরে যাই অ্যাসোসিয়েট আর কলিগের জায়গায়। তো অ্যাসোসিয়েট যেমনভাবে কলিগ বললাম, তো সেইভাবে অ্যাসোসিয়েটের সঙ্গে তাহলে অ্যাসোসিয়েটটা কীভাবে আলাদা হচ্ছে। অ্যাসোসিয়েট মানেও তো সহযোগী, কিন্তু দেখো বাংলাতেই বেরিয়ে যাবে অ্যাসোসিয়েট মানে সহযোগী, কলিগ মানে সহকর্মী। অ্যাসোসিয়েট মানে হচ্ছে আমাকে যে হেল্প করছে, আমার সঙ্গে এক জায়গায় সে কাজ করে না, একই ক্ষেত্রে নয়। যেমন তুমি দেখবে যে এসবিআই অ্যান্ড অ্যাসোসিয়েটস ব্যাঙ্ক, এসবিআইয়ের যে অ্যাসোসিয়েটসগুলো রয়েছে তারা হচ্ছে কিন্তু আলাদা আলাদা ব্যাঙ্কগুলো, যেমন আগে ছিল, এখন বোধহয় মোস্ট প্রবলি বোধহয় মার্জ হয়ে গেছে, এক্স্যাক্টলি। এটা যদিও ব্যাঙ্কিং নলেজের কোয়েশ্চেন হয়ে গেল, তাই খেয়াল করতে পারছি না। যাই হোক, মানে মোদ্দা কথা, আগে হচ্ছে এসবিআই অ্যাসোসিয়েটস, এবং আমার একটা এক্সামও হতো আইবিপিএস চালু হওয়ার আগে, যে এসবিআই অ্যাসোসিয়েটস। পরীক্ষিত জিজ্ঞাসা করেছি ওয়াই, কি কোয়েশ্চেনটা একটু ভালো করে পরিষ্কারভাবে একটু টাইপ করে দেয়, আমি আনসার দিচ্ছি। তো যাই হোক না কেন, যখন এসবিআই অ্যান্ড অ্যাসোসিয়েটস বলছি, তখন ওই অ্যাসোসিয়েটস মানে কি হচ্ছে কিন্তু সহযোগী, কেমন। তো সেইটা হচ্ছে কথা। সেক্ষেত্রে তাহলে অ্যাসোসিয়েটস আর আমরা যখন বলছি যে কলিগ, দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। তাহলে এই ব্যাপারটা একটুখানি খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা একটুখানি বলে দিই, যেটা হচ্ছে যে ধরে নাও আমি যদি বলি যে অ্যাসার্টেন আর এস্টাবলিশ, ভালো করে শুনে নাও, ASCERTAIN, অ্যাসার্টেন নাকি এস্টাবলিশ, দুটোর মধ্যে পার্থক্য কি। দুটো মানেই তো প্রতিষ্ঠিত করা বা এরকম একটা কিছু, তো দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় না। বিষয় হচ্ছে যে যখন আমি অ্যাসার্টেন বলছি বা এস্টাবলিশ বলছি, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাসার্টেন একটা বিষয় হচ্ছে যে অ্যাসার্টেন মানে হচ্ছে নিশ্চিত করা, আগে থেকে একটা কোনো ফ্যাক্ট রয়েছে সেটাকে আমি আবার সুনিশ্চিত করলাম। আই অ্যাসার্টেন্ড দেম দ্যাট দেয়ার গুডস উইল বি ডেলিভার্ড ইন টাইম। একটা কোনো একটা জায়গার আমি ম্যানেজার, সেখানে আমি মানে ডেলিভারি ম্যানেজার, তো আমি তাদেরকে, আমার পার্টিকে বললাম যে তোমাদেরকে ভাই আমি নিশ্চিন্ত করছি যে হ্যাঁ, আমার এটা সঠিক সময়ে পৌঁছে যাবে,
তোমাদের মালপত্র সঠিক সময় পৌঁছে যাবে। এটা অ্যাসার্টেন করলাম, মানে আগে কেউ বলেছে বা শর্তটা অলরেডি দেওয়া রয়েছে, সেটাকে আমি আরও নিশ্চিত করে বললাম। কিন্তু এস্টাবলিশ মানে হচ্ছে একটা মৌলিক জিনিসকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ এস্টাবলিশ জিনিসকে অ্যাসার্টেন করা যায়। হ্যাঁ পরীক্ষিত, আসছি আমি তোর কোয়েশ্চেনটায়। থ্যাংক ইউ ফর রেসপন্স করলে আমি আগেই বললাম যে একটু আগ্রহটা বাড়ে। আমি আসছি সেই কথাটা। তো যেটা হচ্ছে যে তাহলে এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠিত করা। তো এস্টাবলিশ মানে যেহেতু আমি প্রতিষ্ঠিত করা বললাম, তো সেই জন্য মানে নতুন করে সেটাকে প্রতিষ্ঠা করছি, মানে এটা আগে থেকে কিন্তু নেই, ফ্যাক্টটা আমি এস্টাবলিশ করলাম। যেমন আই এস্টাবলিশড, মানে এটা আবার ফিজিক্যাল সেন্সেও হয় আরও ভালোভাবে বলতে গেলে। যেমন আই এস্টাবলিশড আ নিউ কোচিং ইনস্টিটিউট, তার মানে আমি একটা নতুন কোচিং ইনস্টিটিউট এস্টাবলিশ করেছিলাম। কোচিং ইনস্টিটিউটটা ছিল না, সেটা কিন্তু আমি মানে গজিয়ে তুললাম আর কি, মানে প্রতিষ্ঠা করলাম। তো এস্টাবলিশ হচ্ছে নতুন একটা জিনিস, আর অ্যাসার্টেন হচ্ছে পুরনো জিনিস রয়েছে সেটাকে নিশ্চিত করা। পরীক্ষিতের প্রশ্নের উত্তরে বলি যে ফ্যাকাল্টি মেম্বার্স, এটা আমরা দেখ চলিত কথায় এটাকে ব্যবহার করি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ফ্যাকাল্টি মেম্বার্স মানে আমি বলতে চাইছি ফ্যাকাল্টি কথাটা একা কিন্তু ব্যবহার করা যাবে না। ফ্যাকাল্টিটা যদিও আমরা চলিত কথা ইউজ করি, কিন্তু ফ্যাকাল্টি মেম্বার্স কথাটাই উপযুক্ত। কেন বলতো? তার কারণ হচ্ছে ফ্যাকাল্টির অরিজিনাল যে ইংলিশটা, দিস ইজ আ কালেকটিভ নাউন। হ্যাঁ, দিস ইজ আ কালেকটিভ নাউন। তো যেহেতু এটা একটা কালেকটিভ নাউন, ফ্যাকাল্টি মানে হচ্ছে গ্রুপ অফ টিচার্স। যেমনভাবে আমরা বলি যে প্রাইড অফ লায়ন্স, যেমনভাবে আমরা বলি যে তোর ধর গ্রুপ অফ বয়েজ, টিম অফ প্লেয়ার্স, সেইভাবে ফ্যাকাল্টি অফ টিচার্স। তাহলে একজনকে কিভাবে আমি ফ্যাকাল্টি বলতে পারবো? কারণ কালেকটিভ নাউন সবসময় অন্তত দুজন থাকতে হয়। কিন্তু আমরা ভুল করে আমরা বলি ইংলিশ ফ্যাকাল্টি, ম্যাথস ফ্যাকাল্টি, এরকম বলি আমরা। এখন দেখ আমি বারবারই বলছি যে এটা চলিত কথা, অর্থাৎ কলোকিয়াল ইংলিশে এটা চলতে পারে, কোনো সমস্যা নেই। তো কম্পিটিটিভ পরীক্ষায় বা খুব মানে ইনবিল্ট একদম মানে খুব ইন্টেন্স গ্রামাটিক্যাল রুলের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আর এক্ষেত্রে আরেকটা কথা বলি পরীক্ষিত, বিশেষ করে দেখ আমরা যেমন প্রায়ই আমি দেখেছি বহুজনকে, এমনকি কিছু ইন্টারভিউতেও বা বিভিন্ন জায়গায় যখন জিজ্ঞাসা করেছি মানুষজনকে যে ভাই আমাদের ইয়েতে কটা অ্যালফাবেট আছে ইংলিশে, একটু বলো তো কতগুলো অ্যালফাবেট আছে? উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই এসছে 26টা অ্যালফাবেট আছে। অথচ এই উত্তরটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার কারণ অ্যালফাবেট ইটসেলফ ইজ এ কালেকটিভ নাউন, যেটার মধ্যে 26টা লেটার থাকে। 26টা লেটার আছে এবং 26টা লেটার নিয়ে একটা অ্যালফাবেট তৈরি হয়। অথচ আমি 90% লোককে, না আমি বাজি রেখে বলতে পারি যে 90% লোক, অন্তত আমি যে কজনকে জিজ্ঞাসা করেছি বা অনেক জায়গাতেই দেখেছি যে অ্যালফাবেট মানে বলছে লোকজন যে 26টা অ্যালফাবেট আছে। এই ধারণাটা কিন্তু ভুল, কারণ অ্যালফাবেট ইটসেলফ একটা কালেকটিভ নাউন, এর মানে বর্ণমালা, তার মধ্যে তো 26টা করে অক্ষর থাকে, যে অক্ষরের ইংরেজি কিন্তু লেটার। তো সেইভাবেই এই ফ্যাকাল্টি আর ফ্যাকাল্টি মেম্বার, ওই জন্যই এটাকে নির্দিষ্ট করে বলা। ফ্যাকাল্টির ক্ষেত্রেও এই ভুলটা হয়ে থাকে আর কি। ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ লাইভ ক্লাস। কালকে আবার আসার চেষ্টা করব, কালকে না এলেও অবশ্যই পরশু দিন অর্থাৎ স্যাটারডে নিশ্চয়ই আসবো। তোমাদের যা কিছু যা প্রবলেম হবে পরেও যদি তোমরা ভিডিওটা দেখো, তাহলে একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে এরপরে কোন টপিকটা তোমাদের প্রয়োজন হচ্ছে। আমি ভোকাবুলারি ক্লাসটা করাতে থাকবো, এভাবেই চলতে থাকবে। তা সত্ত্বেও মাঝখানে তোমরা কোনো টপিক বললে সেটা নিয়েও ক্লাস করাতে